দেখছিলাম একটা খবর আজকের পত্রিকাতে যে বুয়েটের ছাত্রলীগের নতুন কমিটি সভাপতি তানভীর মোহাম্মদ স্বপ্নিল, সহসভাপতি, সাধারণ সম্পাদকের পদ আছে। এটি আসলে, এই খবরটি আসলে কি? আসলেই বুয়েটে এরকম এই সময়ে, যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ একটা সংগঠন বাংলাদেশে, অন্তত এই কমিটিটা হয়েছে? হ্যাঁ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে এবং বুয়েটের যারা মেধাবী শিক্ষার্থী আন্দোলন সংগ্রামে সক্রিয় আছে, নানাভাবে ভূমিকা রাখছে, তাদের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচিত করা হয়েছে। এবং আমরা একটা পরিষ্কার বার্তা দিতে, যে আজকে দেখুন যে ছাত্রলীগের উপরে দমন পীড়ন, এই এই দখলদার সরকারের নিষেধাজ্ঞা, এই সমস্ত বাস্তবতা থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু, আমরা বলেছি যে আমরা প্রকাশ্যে কার্যক্রম চালাবো, আমাদের সাংগঠনিক কর্মসূচি, আমাদের সাংগঠনিক কমিটি, আমাদের কর্মকৌশল, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সবকিছু উন্মুক্ত থাকবে। উন্মুক্ত ভাবেই আমাদের সততা, আমাদের যে আদর্শিক অঙ্গীকার রয়েছে, সেটির উপর ভর করেই আমরা ভূমিকা রাখতে চাই। আমরা আমাদের ছাত্র রাজনীতিতে আমাদের গুণগত পরিবর্তন নিয়ে আসতে চাই, সেই লক্ষ্যে কাজ করতে চাই। আজকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কমিটি গঠন প্রক্রিয়া আসলে সেটিরই উদ্দেশ্য। এবং কিন্তু এখানেই শুধু নয়, বাংলাদেশের এই সকল ছেলেগুলো শিক্ষা প্রতিষ্ঠানে। অনিরাপদ হয়ে যাবে না? কারণ তারা নিষিদ্ধ ঘোষিত একটা ছাত্র সংগঠনের সদস্য। তারা প্রকাশ্যে কাজ কি করে করবে? তাদের মানে অনিরাপদ হয়ে যাবে না তারা? দেখুন, নিষেধাজ্ঞা তো তারা শুরু থেকেই অব্যাহত রেখেছে। 5ই আগস্টের পর থেকেই তো তারা দমন পীড়ন নির্যাতন চালাচ্ছে, কিন্তু এর মধ্য দিয়েই তো আজকে 5 লক্ষের অধিক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমের বাইরে রয়েছে। তারপরও কি ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, যারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, হুম। তারা তো তাদের সংগ্রামকে আরো শক্তিশালী করছে, তারা তো আরো ক্ষিপ্র হচ্ছে, তারা তো আরো বেশি রাজপথে নামার ব্যাপারে তাদের উন্মাদনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা, জনমত গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা, মানুষের কাছে বার্তাটা পৌঁছে, তারা সেই সাহসিকতার সঙ্গে আসলে তারা সেই লড়াইটা লড়তে চায়। কারণ তারা মনে করে যে 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 গণতান্ত্রিক কারণ এবং দেশের প্রতি দায়িত্ববোধ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যে নিরাপত্তা সুরক্ষিত করার প্রয়োজন রয়েছে, সে কারণে আসলে সেই সাহসটুকু ছাত্রলীগের নেতাকর্মীদের আছে, জি। সেই মনোবলটুকু তাদের আছে, সেই সততাটুকু তাদের আছে। যে সেই সাহস, সেই মনোবলের জায়গায় আপনাদের কি কোনো কোথাও ঘাটতি আছে? কারণ গার্ডিয়ানে আপনাকে রেফার করে বলছেন যে কলকাতায় আপনারা ঠিক জেলের ভয়ে যে আছেন তা নয়, বরং ফিরে গেলে আপনাদের মেরে ফেলবে। এ কারণেই যারা আছেন কলকাতায়, মানে সে কারণেই আছেন, জেলের ভয় নয় বরং মেরে ফেলার ভয়। দেশে তো অনেককে মেরে ফেলছে, সেই খবরটাও আসছে আমাদের কাছে। আর অনেকে আছেন জেলে, তাদের স্ত্রী সন্তানদের সাদ্দামের মতো আর এক সাদ্দাম, তার মতো অনেকের পরিণতি হচ্ছে। এখন কি বিষয়টা অনেকটা হিজ হিজ হুজুজ, বা যার যার তার তার, যার মতো যে পালিয়ে আছে, যে পারছে সে জেলে, মানে যে পারছে না জেলে যাচ্ছে বা মারা যাচ্ছে, এরকম অবস্থা, যে যার যার তার তার অবস্থা? দেখুন, এখানে তো আর প্রশ্নটি উল্লেখ করা নাই। প্রশ্নটি উল্লেখ করা থাকলে আসলে উত্তরটি বুঝতে সুবিধা হতো। যেই প্রশ্নের প্রেক্ষিতে উত্তরটা দেয়া, সেটি হচ্ছে যে আমি ব্যাখ্যা করেছিলাম 5ই আগস্টের পরে কি পরিস্থিতির মধ্যে আমাকে থাকতে হয়েছিল, এবং আমি প্রাথমিকভাবে কার্যক্রম পরিচালনা করা, দেশের অভ্যন্তরে থাকার নিরাপত্তা, আইনগত সুবিধা, এমনকি জেলের ভিতরে নিরাপত্তা থাকবে কিনা, এটি আমি মূল্যায়ন করার চেষ্টা করছিলাম। এবং যখন আমার রাজনৈতিক অবস্থার আলোকে, মূল্যায়নের আলোকে এটি মনে হচ্ছিল যে সেই কোনো ধরনের, এমনকি জেলের ভিতরে নিরাপত্তা কিংবা আইনগত কোন ধরনের সুরক্ষা কিংবা স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করার মতো ন্যূনতম বাস্তবতা থাকা, সেটি থাকলে এই দেশের বাইরে আসার প্রশ্নটা আসতো না। যখন আসলে হত্যার বিষয়টি একটা সামষ্টিক একটা পরিস্থিতি তৈরি হয়ে দাঁড়িয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে আসলে দেশ ত্যাগ করতে হয়েছে। এটি ছিল আসলে প্রশ্নের প্রেক্ষিতে পূর্ণাঙ্গ উত্তর। জি, এটা আপনি গার্ডিয়ানের উত্তরটা বলছেন। কিন্তু ওই যে আমি এটাও জিজ্ঞাসা করছিলাম যে আপনারা পেরেছেন যারা, তারা আসলে দেশ ত্যাগ করেছেন বা পালিয়েছেন, যারা পেরেছেন। আর যারা পারেন নাই তারা দেশে আছেন, জেলে আছেন, অনেকে মারা যাচ্ছেন, অনেকে আসলে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন। এরকমটা একটা পরিস্থিতি, এই বাস্তবতা আসলে আছে। এটাই আমি জিজ্ঞাসা করছিলাম। তাহলে কি এখন হিজ ইজ হুজু, যার যারটা শেষে দেখছে যে কেউ জেলে যাচ্ছে, কেউ আসলে মারা যাচ্ছে, আর যারা পারছেন দেশের বাইরে আছেন? দেখুন, সবাইকেই দেশে ফিরতে হবে। আমরা যারা গণতান্ত্রিক সংগ্রাম এবং এই দলের যারা কর্মী রয়েছি, সবাইকে আমাদের ধাপে ধাপে দেশে ফিরতে হবে। এবং অবশ্যই সেই আমরা অবশ্যই দেশে ফেরার জন্য আমাদের সেই একাগ্রতা, সেই দৃষ্টিভঙ্গি এবং যে উন্মুখ হয়ে থাকা নিজের দেশের প্রতি, সেটা তো আছে। আমরা রাজনীতি করি, জেল জুলুম কিংবা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করা, সেটি তো অবশ্যই আমরা অবশ্যই সেটার জন্য প্রস্তুত রয়েছি এবং সেটি আমরা করব। আমরা রাজনীতি করে কোনো কিছুতে পরোয়া করে কিংবা পিছপা হয়ে সেই রাজনীতি, আজকে যেটি ঘটেছে এটা সাময়িক কৌশলগত অবস্থান পরিবর্তন, এটির বাইরে আসলে কোনো কিছুই নেই। আজকে দেশের অভ্যন্তরে যারা লড়াই করছে, সংগ্রাম করছে, আমাদের সংগ্রামকে এগিয়ে নিতে তারা আমাদের কাছে নায়ক, এবং আমরা তাদের লড়াই আমরা সহযোদ্ধা হতে চাই। এবং আমরা আজকে দেশের অভ্যন্তরে, দেশের বাইরে থেকে যারা যেখানে যেভাবে কাজ করতেছে, সেই সেই ঐক্যবদ্ধ কাজটিকে যেন আরো দৃঢ় করা যায়, সুসংহত করা যায়, লক্ষ্যের অভিমুখে আরো ত্বরান্বিত করা যায়, সেই কাজটা আমরা করছি। কিন্তু চূড়ান্ত ভাবে
সেই লড়াই আমাদের দেশের অভ্যন্তরে গিয়ে আমাদের সেই গণতান্ত্রিক সংগ্রামকে শক্তিশালী করতে হবে, এবং সেই প্রস্তুতি আমাদের রয়েছে। জি, তার কি কোনো পূর্বাভাস বলবেন? মানে কোন সময় টাইমলাইন আছে কোনো? আমরা মনে করি যে সেটি দ্রুততার সঙ্গেই হবে, এবং বিশেষ করে এই চলমান যে রাজনৈতিক পরিস্থিতি, সেই চলমান রাজনৈতিক পরিস্থিতির আচ্ছা আচ্ছা, আলোকে ঠিক আসলে আছে। আমাদের মানে সিদ্ধান্ত বুঝলাম ওই গ্রহণ করতে দ্রুততাই হবে। আসলে মানে সুনির্দিষ্ট কোনো সময়সীমা মানে দ্রুততার সাথেই আপনি বলছেন। সাদ্দাম, আপনি একমাত্র বলছিলেন সমাধান। যে বারবার মানে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা তার যে নির্দেশনার কথা তিনি বলছেন, আমরা জানতে পারছি তিনি বা গার্ডিয়ানের প্রতিবেদনেও বলা হচ্ছে যে তিনি নিয়মিতই আওয়ামী লীগের সিনিয়র নেতা, সাবেক এমপি, মন্ত্রীদের সাথে বৈঠক করছেন এবং আপনিও আছেন, আপনিও যান তাদের মধ্যে বৈঠক করতে। কিন্তু তার সাথে সাক্ষাতের বিষয়গুলো একরকম গোপনীয়তার সাথে হয়। যেমন ধরেন প্রথম যখন শুনলাম যে নেতারা প্রথমবারের মতো সাক্ষাৎ করতে যাচ্ছেন, সেই বৈঠকে বা সেই সাক্ষাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামালও ছিলেন বলে জেনেছি। তার সাথে যখন আমার এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ হয়েছে, তাকে আমি জিজ্ঞাসা করেছি, তিনি ওই বৈঠক প্রসঙ্গে বলতে রাজি হন নাই। সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগ এর ৫ জন প্রতিনিধি দেখা করে এলেন শেখ হাসিনার সাথে। সেখানেও আমি যোগাযোগ করেছি সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে। তিনি অন্যান্য বিষয়ে বলতে চান, কিন্তু এই বৈঠক সম্পর্কে বলতে চান না। এখানে কি কোনো গোপনীয়তাটা রাখা হচ্ছে? মানে কেন রাখা হচ্ছে এই গোপনীয়তাটা? দেখুন, এটা যদি গোপনীয় থাকতো তাহলে তো এই খবরগুলো বাইরে আসতো না, না। কিন্তু কি কথা আরেকটি হচ্ছে হচ্ছে সেটি যে কিন্তু গোপন। সেটি আওয়ামী কিন্তু লীগ জানা সভাপতি যাচ্ছে না। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন, হুম, দেখুন রাজনৈতিক বার্তা তো আমরা প্রত্যেক মুহূর্তেই আওয়ামী লীগ সভাপতি নিজেই রাজনৈতিক বার্তা দিচ্ছেন, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে তিনি সরাসরি বার্তা দিচ্ছেন। দলের বক্তব্য তো প্রত্যেক মুহূর্তে পরিষ্কার করা হচ্ছে, দলের বক্তব্যের মধ্যে তো কোনো ধরনের কোনো গোপনীয়তা নেই। দল কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে, দল কিভাবে এগোতে চায়, গোপনীয়তা রাজনীতি তো আওয়ামী লীগ করছে না। আওয়ামী লীগ কি করতে চায়, কাদেরকে বৈধ বলছে, কাদেরকে অবৈধ বলছে, আওয়ামী লীগ তো কোনো কিছু পরিষ্কার করতে বাকি রাখেনি, এবং সেই জনগণের উপর ভরসা করেই তো আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর জন্য গণতান্ত্রিক সংগ্রামটা অব্যাহত রাখতে চাচ্ছে। আর যে রাজনৈতিক সাংগঠনিক সক্রিয়তার কথা আপনি বলছেন, সেটি ৫ই আগস্টের পরবর্তী সময় থেকেই সেই তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা, সংগঠনকে সক্রিয় করা, সংগঠনকে চাঙ্গা করা, এবং শুধুমাত্র কিন্তু দলীয় নেতাকর্মীদের নয়, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা। প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের আওয়ামী লীগ সভাপতি দূরদর্শিতার পরিচয় দিচ্ছেন। প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক সংগ্রামকে সাহস দেওয়া, অভয় দেওয়া, অনুপ্রেরণা দেওয়া, প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি ক্রমাগতভাবে আমাদের ঐক্যবদ্ধ করা, সংগ্রামকে সুসংহত করার ক্ষেত্রে দৃঢ়তার সঙ্গে নেতৃত্ব দিয়ে নেতৃত্ব যাচ্ছেন। দিচ্ছেন। আচ্ছা, তাহলে কিন্তু আমরা আল জাজিরাকে দেওয়া সেই সাক্ষাৎকারে শেখ হাসিনা পুত্র সজীব অজয় তিনি বলেছেন তার মা বৃদ্ধ হয়ে গেছেন, তার মা রিটায়ার করবেন, সেই অবস্থায় কেউ অনন্তকাল বাঁচেন না, এরকম একটা অবস্থা। কিন্তু আপনিও যাচ্ছেন, দেখা হচ্ছে, মানে সেই রকম অবস্থা, তাকে বৃদ্ধ বা রিটায়ার করার মতো অবস্থা এরকম কি তার আসলে আপনাদের মনে হচ্ছে কিনা? আপনার আগের কথার সাথে যদিও খুব একটা মেলে না, তারপরেও প্রশ্নটি করছি যে দেখছেন কিনা সেই অবস্থা যেরকমটা সজীব জয় দাবি করছেন। দেখুন, এটা একটি একটি প্রশ্নের প্রেক্ষিতে সে উত্তরটি দেয়া, এবং এটি আমাদের যে রাজনৈতিক কর্মপরিকল্পনা, আমাদের দলের যে কর্মপরিকল্পনা রয়েছে, এটি গণতন্ত্রকে ফিরিয়ে এনে এবং শেখ হাসিনার একটা ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, যেটি বাংলাদেশের গণ আন্দোলনের মধ্য দিয়ে, এটির সঙ্গে আসলে কোনো ধরনের বিরোধাত্মক পরিস্থিতি তৈরি করে বলে আমি মনে করি না। আচ্ছা, মানে নেতৃত্ব থাকছেন না শেখ হাসিনা, তেমনটাও সজীব জয় দাবি করেছিলেন যে দেশে প্রত্যাবর্তন করলে সেটি শেখ হাসিনার নেতৃত্বে হবে না। মানে নেতৃত্ব নিয়ে কি কোনো কোন্দল আছে দলে? তা প্রশ্নই আসছে না। দল ঐক্যবদ্ধ, দল সুসংহত, এবং যেটি এখানে যে রাজনৈতিক যে বার্তাটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেটি হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক যে সংগ্রাম, সেটি বাংলাদেশের জনগণ নির্ভর। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে সেই সংগ্রাম করবে, এবং শেখ হাসিনা সেই লড়াই সংগ্রাম এবং ঐক্যের প্রতি, এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে গণতান্ত্রিক সংগ্রাম চলমান রয়েছে, এই সংগ্রামের সফলতা, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, এই সবকিছু আসলে একই বিন্দুতে মিলে আসে। আমি মনে করি যে সেই রাজনৈতিক বার্তাটি আসলে জি, পরিষ্কার। স্পষ্ট।